আপনার বক্তব্য শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সবাইকে আজকে যারা যুক্ত রয়েছেন, আমি দেখতে পাচ্ছি অনলাইনে প্রায় 3716 জন আজকে অনলাইনে যুক্ত। আর এই গ্রুপে আপনাদের সদস্য রয়েছে 9467 জন। আমি আপনাদের মাধ্যমে সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যুক্ত হওয়ার জন্য। জাতি একটি ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে যাচ্ছে। 1971 সালে সেই মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের উপর আক্রমণ করে, তখন যে অবস্থা আমরা দেখেছি। আবার 1975 সালে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর যে একটা অন্ধকার নেমে এসেছিল, প্রকৃতপক্ষে বর্তমানে সেই একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় সমগ্র বাংলাদেশে। জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজকে খুব দুঃখ হয়, তিনি চেয়েছিলেন বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। তিনি চেয়েছিলেন বাংলাদেশ এমন ভাবে গড়ে উঠুক যে বিশ্বের বুকে বাঙালি জাতি আত্মমর্যাদা নিয়ে, আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে চলতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নিজের জীবনটাকে উৎসর্গ করেছিলেন বাংলার মানুষের জন্য, যে জুলুম অত্যাচার সহ্য করেছেন। ঠিক সেভাবে আমেরিকার নেতা কর্মীরাও অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছে। এই সংগ্রামের পথ বেয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। ভাষা আন্দোলন 1948 সাল থেকে যখন শুরু হয়, তখনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছাত্রলীগ গঠন করেন। 1949 সালে বাংলাদেশে একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে। এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে, এবং সেই সংগ্রামের পথ বেয়েই মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করি। স্বাধীনতার পর মাত্র 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। এই 3 বছর 7 মাসের মধ্যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে তিনি গড়ে তোলেন। আর্থসামাজিক উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়। বাংলাদেশের প্রবৃদ্ধি 9 ভাগে উন্নীত করেন, যা আজ পর্যন্ত কোনো সরকার কখনো পারেনি। যখনই মানুষ এই যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে বেরিয়ে এসে একটু সুন্দর জীবনযাপন করতে শুরু করেন, তখনই কিন্তু নেমে আসে অমানিসার অন্ধকার। 1975 সালের 15ই আগস্ট, সেই দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করে। একই সাথে হত্যা করে আমার মা এবং ফজিলাতুল হাসান মুজিবকে। আমার 3 ছোট ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং আমার ছোট্ট ভাইটি মাত্র 10 বছরের শেখ রাসেলকে নির্মম ভাবে হত্যা করে। কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা এবং রোজি জামালকে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবুল হাসানকে হত্যা করে। তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন এবং পঙ্গু ছিলেন। মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আব্দুল আবসানিয়াবাদ, মুক্তিযোদ্ধা সংগঠক এবং তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, 4 বছরের নাতি সুকান্ত, তার ভ্রাতুষ্পুত্র সাংবাদিক শহীদ সানিয়া ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান সকলকে নির্মম ভাবে হত্যা করেছে। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মার মাগফিরাত কামনা করি। 3রা নভেম্বর 1975 সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে 4 জাতীয় নেতাকে নির্মম ভাবে হত্যা করা হয়। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 30 লক্ষ শহীদদের, নির্যাতিত লাখো মা বোনদেরকে, আর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই আমার সশ্রদ্ধ সালাম। 75 পরে 21টা বছর হত্যা ক্ষমতা দখলে চলে। বাংলাদেশ শান্তি পারে, বাংলাদেশ পিছিয়ে যায়, চেতনা হারিয়ে যায়। মুক্তিযুদ্ধের লাখো শহীদের সেই অবদান ভুলে দেওয়ার চেষ্টা করা হয়, ইতিহাস বিকৃত করা হয়। 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে, দেশকে স্বয়ংসম্পূর্ণ করে। চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা, খাদ্যের নিরাপত্তা, শিক্ষার ব্যবস্থা, বিনামূল্যে বই দেওয়া, সাক্ষরতার হার 45 ভাগ থেকে 65.5 ভাগে উন্নীত করা সহ ব্যাপক কর্মসূচি এবং
রাস্তাঘাট, পুল, ব্রিজ, অবকাঠামোগত উন্নয়ন, পাশাপাশি ভূমিহীন গৃহহীন মানুষদেরকে বিনামূল্যে ঘর, ব্যারাক হাউস নির্মাণ করে তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়ে বাংলাদেশের মানুষের জীবনের একটা স্বস্তি শান্তি ফিরিয়ে আনি। বলতে গেলে 75 পরে বাংলাদেশের মানুষের জীবনে ছিল 1996 থেকে 2001 সাল পর্যন্ত একটা স্বর্ণযুগ। 2001 নির্বাচনে একটা চক্রান্তের মধ্য দিয়ে আমাদেরকে ক্ষমতা আসতে দেয়নি। বিএনপি জামাত জোট ক্ষমতা আসে, শুরু হয় দুর্নীতি, স্বজনপ্রীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস এবং লুটপাট। ওই অবস্থার মধ্যে একটা চরম অরাজক অবস্থার সৃষ্টি হয়। ভোট কারচুপি করবার জন্য 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে লিস্ট তৈরি করা হয়। কিন্তু তাদের এই দুঃশাসনের কারণে দেশে ইমার্জেন্সি জারি হয়, সম্ভবত আমাকেই গ্রেপ্তার করে। তারপরেও আমাদের দেশে পুলিশ সেখানে আন্দোলন সংগ্রাম করে এবং 2008-এর আমাদের একটি নির্বাচন হয়, যে নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে, আমরা জোটবদ্ধ নির্বাচন করি, তার মধ্যেও এককভাবে আওয়ামী লীগ 233টা সিট পায়। যে আমরা যে 233টা আসন পেলাম তখন থেকে কিন্তু একটা চক্রান্ত শুরু হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ 2009 সালে সরকার এসে 2024 সাল পর্যন্ত আমরা দেশকে এগিয়ে নিয়ে যাই, বাংলাদেশ এগিয়ে যায়। বাংলাদেশ এই মাত্র 15 বছর 7 মাসের মধ্যেই আর্থসামাজিক ভাবে উন্নতি করে। 2021 সাল আমাদের স্বাধীনতা 54 জয়ন্তী, আর 2020 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম শতবার্ষিকী একই সাথে আমরা যখন উদযাপন করি, ঠিক সেই সময় আমরা আমাদের বাংলাদেশকে জাতিসংঘ কর্তৃক উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার মর্যাদা আমরা পাই। এটা আমাদের একটা লক্ষ্য ছিল। 2009 যখন সরকার গঠন করি, 2010 থেকে 21 পর্যন্ত আমরা যে প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করি এবং তারই ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে যখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই, তখন লক্ষ্যই ছিল যে 2021 সালের মধ্যে বাংলাদেশকে আমরা একটা ধাপ হলেও উন্নত করবো এবং আমরা তা সফলভাবে করেছি। আমাদের এই সাফল্যটা অনেকের মধ্যে পছন্দ হয়নি। 2024-এর নির্বাচন, আজকে 2014, 2018, 2024 প্রতিটি নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে পেরেছে এবং জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেছি। দুর্ভাগ্যের বিষয় হলো যে প্রতিবারই এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়। আজকে মানুষের যে আত্মসমর্পণ উন্নয়নটা, এই উন্নয়নটার জন্য অনেকে সহ্য করতে পারে নাই, এটাই হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্যের। দুর্ভাগ্যের বিষয় হলো আজকে আমরা কি দেখি, আমরা আমাদের দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে রাখতে পেরেছিলাম। ইকো হচ্ছে। লাবণী আপা আপনি মিউট করেন প্লিজ। লাবণী আপা আপনি মিউট করেন প্লিজ, ইকো হবে না। আমাদের আপা আপনি বলেন। লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি চেষ্টা সফলভাবে করি। যখন আমরা সরকার গঠন করি এবং বিএনপির আমলে আমরা দেখেছি 2006 সালে যেখানে দারিদ্রের হার 41 ভাগের উপরে ছিল, সেটাকে আমরা 18.7 ভাগে নামিয়ে আনি। হত দরিদ্র যেখানে 25.1 ভাগ ছিল, তা আমরা 5.6 ভাগে নামিয়ে আনতে সক্ষম হই। আমরা বিনামূল্যে মানুষকে ঘর দিতে শুরু করি, জীবন জীবিকার ব্যবস্থা করে দিই, ভিক্ষা বৃত্তি থেকে মানুষকে সরিয়ে এনে কর্মসংস্থার ব্যবস্থা করে দিই, গ্রামে গঞ্জে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিই, রাস্তাঘাট, পুল, ব্রিজ, আধুনিক প্রযুক্তি সম্পন্ন একটা দেশ গড়ে তোলার জন্য আমরা পদক্ষেপ নিই। আমাদের প্রত্যেকটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা ব্রডব্যান্ড, ওয়াইফাই কানেকশন এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করে আমরা কম্পিউটার শিক্ষা, কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দিই, হাইটেক পার্ক করে দিই এবং আমাদের ছেলেমেয়েরা যাতে নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারে, আমাদের ইয়াং বাংলা এই কর্মসূচির থেকে আমরা তাদেরকে নিজের পায়ে দাঁড়ানো, স্টার্ট আপ প্রোগ্রাম করা, ট্রেনিং দেওয়া এবং সেই সাথে সাথে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করা, প্রতি জেলায় জেলায় ইউনিভার্সিটি তৈরি করা, আমাদের মেডিকেল কলেজ এবং কারিগরি শিক্ষাকে সব থেকে গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে যাই। আমাদের সাক্ষরতার হার আমরা 78.8 ভাগে উন্নীত করতে সক্ষম হই। ক্লিনিক, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে 30 প্রকার ওষুধ বিনামূল্যে দেয়। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, নিগৃহীত নারী তাদের জন্য ভাতার ব্যবস্থা করে প্রত্যেকের জীবনটাকে অর্থবহ করার চেষ্টা করি। মুখোমুখি যাতে না হয় তার ব্যবস্থা নেই। আমাদের মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান জানাই, তাদের বিশেষ মর্যাদা দেই, তাদের জন্য দুস্থ মুক্তিযোদ্ধাদের ভাতা এবং তাদের জন্য ফ্ল্যাট নির্মাণ করি।
আমাদের দেশে যারা মানে একেবারে নিম্ন শ্রেণীর, যারা হরিজন অথবা দলিত শ্রেণী বা সুইপার, তাদের জন্য ফ্ল্যাট নির্মাণ, বস্তিদের জন্য ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি নির্মাণ করা, আমাদের দেশে যে হিজড়া, বেদে এবং অন্যান্য কুষ্ঠরোগী প্রত্যেকে বিনা পয়সা ঘর এবং জীবন জীবিকার ব্যবস্থা করে দিই। বাংলাদেশে এমন একটা এলাকা ছিল না যেখানে উন্নয়নের ছোঁয়া না পৌঁছায়, এবং খাদ্য যারা একবেলা খেতে পারতো না অন্তত তারা 3 বেলা খেতে পারে সেই ব্যবস্থাটা করে দিয়েছিলাম। জঙ্গি দমনের সবথেকে বেশি আমরা সাফল্য দেখিয়েছি, যেখানে বিএনপির আমলে 500 জায়গায় বোমা হামলা হয়েছিল, 21 আগস্ট গ্রেনেড হামলা করে আমাদের হত্যা চেষ্টা করা হয়। আমরা সেই জায়গা থেকে মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত করি, জঙ্গিদের গ্রেপ্তার করা, সাজার ব্যবস্থা করি, সেই সাথে সাথে দেশে যাতে শান্তিপূর্ণ পরিবেশে উন্নতি হয় তার ব্যবস্থা নেই। আমাদের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী এবং বিডিআর থেকে বিজিবি থেকে শুরু করে আনসার বাহিনী প্রত্যেকেরই উন্নয়নে ব্যাপকভাবে আমরা কাজ করি। আমাদের উন্নয়নের কর্মসূচি থেকে বাংলাদেশের কোনো অংশের মানুষও কিন্তু বাদ যায়নি। প্রত্যেকটা মানুষ লেখাপড়ার জন্য প্রতিটি ইউনিভার্সিটিতে সেশন জট মুক্ত করে দিয়ে সকলকে লেখাপড়ার দিকে মনোযোগী করি, এবং আমরা বহুমুখী বিশ্ববিদ্যালয় করে আমাদের শিক্ষাকে বহুমুখী করে দিই, যেন আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের মানুষ চলতে পারে। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে 1 নম্বরে আমাদের সদস্য সংখ্যা, বিশ্বের শান্তি রক্ষায় বিরাট ভূমিকা আমরা পালন করি। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, সেইভাবে সেই নীতি নিয়েই আমাদের পথ চলা, এবং সেখানে আমরা সাফল্য করেছি। যে বাংলাদেশ ছিল বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল, যে বাংলাদেশ ছিল যে একটা উন্নত দেশের অগ্রযাত্রা শুরু করার দেশ, যেখানে 2041 সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো, সেই লক্ষ্য নিয়ে কাজ করি। অত্যন্ত সাফল্যের সাথে আমরা জাতিসংঘ কর্তৃক ঘোষিত এমডিজি বাস্তবায়ন করি, এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের অগ্রযাত্রা শুরু হয়। যখন সারা বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি এত উজ্জ্বল যে প্রত্যেকেই মনে করে বাংলাদেশের উন্নয়নটা একটা বিষয়, ঠিক সেই সময় যেন আরেকটা অন্ধকার যুগ নেমে এলো। 2024 সাল, কোটা আন্দোলন। জুলাই মাসের 7 তারিখে কোটা আন্দোলন, সেখানে কোনো ইস্যু ছিল না তো, কারণ কোটা তো আমি 2018 সালে যখন আন্দোলন হলো তখনই তো আমি কোটা বাতিল করে দিয়েছিলাম। হাইকোর্ট একটা রায় হয়েছে, সরকারের পক্ষ থেকে আমরা আবেদন করেছি, সেটা স্থগিত হয়ে গেছে, তারপর আবার আন্দোলন কেন? আলোচনা, ছাত্রদের সকল দাবি মেনে নেওয়া, সবই তো ব্যবস্থা করেছি, কিন্তু তারপরেও তাদেরকে 1 দফা দাবি, এবং সাথে সাথে অগ্নিসন্ত্রাস আর খুন খারাপি শুরু হয়ে গেল। আজকে যে হত্যাকাণ্ডগুলি ঘটেছে তার জন্য, এবং যে সমস্ত অপরাধগুলি সেই জুলাই মাসের 15 তারিখ থেকে করা হয়েছে, আপনারা দেখেছেন দায় মুক্তি দেওয়া হয়েছে। কেন দায় মুক্তি দেওয়া হলো? দায় মুক্তি কাদের দেয়? অপরাধীদের। এই দায় মুক্তি দিয়ে কিন্তু এই ইউনূস সরকার এটাই স্বীকার করে নিয়েছে যে এরা অপরাধ করেছে, অপরাধী। অপরাধীদের কি হওয়া উচিত? অপরাধীদের কি শাস্তি হওয়া উচিত না? যারা মানুষকে হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করেছে, সাংবাদিক হত্যা করেছে, সাংস্কৃতিক কর্মী হত্যা করেছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার করেছে, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ বাদ যায়নি, এমনকি মসজিদ, দরগা শরীফ, যারা ওলামা মাশায়েখ, প্রত্যেকের উপরেই তো হামলা করেছে, কেউ তো বাদ যায়নি। এত কাণ্ড ঘটানোর পরেও অপরাধীকে আওয়ামী লীগ কেন? আমার প্রশ্ন। আজকে আমাদের ফ্যাসিবাদ বলা হয়, গণহত্যা করেছে, যেখানে আমার আওয়ামী লীগের প্রায় 400 মতো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, যেখানে 6 জন সাংবাদিক হত্যা করা হয়েছে, যেখানে সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে, মসজিদ এবং মন্দির, দরগা শরীফ, সেগুলো আক্রমণ করা, গির্জা আক্রমণ করা, প্যাগোডা আক্রমণ করা, সেখানে পুড়িয়ে দেওয়া। কারা ফ্যাসিবাদ? কারা স্বৈরাচার? সেটা আমার প্রশ্ন। আজকে সাংবাদিক, 1000-এর উপর সাংবাদিক তাদের চাকরি হারিয়েছে, সাংবাদিকদের বের করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা মিডিয়া আজকে কন্ট্রোলে, কেউ কারো কথা বলার স্বাধীনতা নাই।
এমনকি বিভিন্ন বেসরকারি টেলিভিশন তার মালিকানাই বদলে গেছে, প্রত্যেকটা ব্যাংক দখল করা, চরমভাবে লুটপাট। আর আওয়ামী লীগের নেতা কর্মী, আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে ব্যান করা হয় আর আওয়ামী লীগের শত্রু হিসেবে চিহ্নিত করা হয়। আওয়ামী লীগের অপরাধটা কি? আওয়ামী লীগের দেশের স্বাধীনতা এনেছে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়েছে, মানুষের জীবনে শান্তি এনে দিয়েছিল, স্বস্তি এনে দিয়েছিল। যখন কোভিড-19 অতিমারি প্রত্যেকটা মানুষকে আমরা সাহায্য করেছি। বিশ্বব্যাপী এই যে যুদ্ধ, যার জন্য অর্থনৈতিক মন্দা এবং সেই সাথে সাথে আমরা দেখেছি মূল্যস্ফীতি, মানুষের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে যাতে থাকে তার জন্য আমরা 1 কোটি পরিবারের জন্য টিসিবি কর্তৃক পারিবারিক কার্ড করে দিয়েছি। মাত্র 30 টাকা কেজিতে চাল কিনতে পারবে এবং ডাল তেল যাতে নিতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম। আজকে কেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ আমাদের সামাজিক নিরাপত্তার যে 116টা কর্মসূচি বাতিল করা হলো, এই বঞ্চিত করা হলো বয়স্ক মানুষ, দরিদ্র মানুষদেরকে? আজকে আমরা হত দরিদ্র যারা, বিশেষ করে যারা কর্মক্ষমতা নেই তাদেরকে তো বিনা পয়সায় চাল দিতাম, কেন দেওয়া হচ্ছে না তাদের? আশ্রয় প্রকল্পের ঘরগুলি ভেঙে জমিগুলি দখল, মানুষকে বের করে আবার তাদের পথে ভিখারি করতে কেন করে দেওয়া হলো? আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর চরম অত্যাচার, ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, কারো হোটেল, কারো ইন্ডাস্ট্রি সব ভেঙে চুরমার, লুটপাট করা হয়েছে। আজকে আমাদের কর্মীরা নিঃস্ব, কারা করেছে? আমরা তো সরকারি ছিলাম, প্রতিটি টেলিভিশন আমারই দেওয়া, বাংলাদেশে একটা মাত্র টেলিভিশন ছিল, আমি বেসরকারি খাতে তা উন্মুক্ত করে দিই। সেখানে টক শো হতো, সবাই তো আমাদের সমালোচনা করতো, দিন রাত আমাদের মধ্যে কথা বলছে। আবার এক সেট তৈরি হয়েছিল বিদেশে, সেখানে বসে সারাদিন যত সত্য মিথ্যা দিয়ে বানোয়াট কথা বলে বেড়াতো, অপপ্রচার চালাতো। আমরা তো তাদের কোনো ব্যবস্থা নেই তাদের বিরুদ্ধে। যা কিছু হয়েছে আইনসম্মত ভাবে, লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা, এমনকি একটা প্রেগনেন্ট পুলিশ মানে সেপাই, সে মেয়েটা মাপ চাচ্ছে, হাত পা দিয়ে বলছে যে ভাই আমার পেটে বাচ্চা, আমাকে মারবেন না, তাদেরকে পিটিয়ে মারা। কসাইখানায় পশু জবাই দিয়ে যেমন পা বেঁধে ঝুলে রাখে, সেইভাবে পুলিশদের মেরে ঝুলিয়ে রাখা, আওয়ামী লীগ নেতা কর্মীকে মেরে ঝুলিয়ে রাখা এবং তাকে অপমান করা। 15ই আগস্ট 32 নম্বরে গেল বলে সেই এমন ভাবে মারা, আমাদের মোহন পাটরি তো মারাই গেল আরো কয়েকজনকে, তাদের কাপড় চোপড় খুলে উলঙ্গ করে তাদেরকে যেভাবে নির্যাতন করে মারা হয়েছে। যারা এই ঘটনাগুলি ঘটেছে তারা কি মানুষ? তাদের মধ্যে কি এতটুকু মনুষ্যত্ব বোধ আছে? চরম ভাবে তারা মানবাধিকার লঙ্ঘন করে গেছে। তারপরে তারা দায় মুক্তি পায়। এই দায় মুক্তি দেওয়াটা কেন? আজকে আমার প্রশ্ন, 32 নম্বর বাড়িটা কি অপরাধ করেছে? 71 সালে পাকিস্তান হানাদার বাহিনী ওই বাড়ি 2 বার হামলা দিয়েছে, ওই বাড়ি লুটপাট করেছে, আগুন দিয়ে কিন্তু পোড়ায় নাই। 75 ওই বাড়িতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছে আমার পরিবারের সদস্য সহ, তারা লুটপাট করেছে কিন্তু বাড়িটা আগুন দেয়নি। 1971 সালে 25শে মার্চ যখন পাকিস্তান হানাদার বাহিনী বাঙালি জাতির উপরে, নিরস্ত্র বাঙালি জাতির উপরে আক্রমণ করে, তার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। এই স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরেই তো তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, ওই বাড়ি থেকেই তো আমাদের স্বাধীনতার ঘোষণা। তারপর কিন্তু পাকিস্তানিরা বাড়িটা পোড়ায়নি। কিন্তু আজকে আপনারা দেখেন, ইউনূস সরকার ক্ষমতা আসলো, বিএনপি, জামাত, জোট, হিজবুত তাহরীর এবং জঙ্গিদের সব জেলখানা থেকে ছেড়ে দিল। আর এই 5 আগস্ট আমাদের জন্মদিন আমরা পালন করবো, সেটা আমরা পারলাম না। আর সেই দিন ওই বাড়িতে আগুন দিয়ে পোড়ানো হলো। একই সাথে ধানমন্ডি 5 নম্বর সুধা সদন, যেটা আমার স্বামীর বাড়ি জয়পুত্রের নামে, সেই বাড়িটাও আগুন দেওয়া হলো এবং লুটপাট করা এবং আগুন দিয়ে পোড়ানো হলো। রেহানা, সেটা একটা আইন করে জাতির পিতার কন্যা হিসেবে তাকে একটা বাড়ি দেওয়া হয়েছিল থাকতে, সে বাড়িটাও লুটপাট করলো। সংসদ ভবন, যেখানে আমরা আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে
2009 সাল থেকে ধারাবাহিকভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, গণতান্ত্রিক চর্চা হয়েছে এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে বাংলাদেশের আর্থসামাজিক উন্নতি করেছি। সেই সংসদ ভবনে আক্রমণ এবং বেয়াদবের মতো সেই সংসদ ভবনের চেম্বারে ঢোকা, স্পিকার চেম্বার ভাঙা, চেয়ারে বসে পা তুলে সিগারেট খাওয়ার থেকে শুরু করে কিভাবে অবমাননা করা হয়েছে। যে কোনো একটা রাষ্ট্র পরিচালনায় তার 3টি অঙ্গ থাকে, সেটাকে বলে লেজিসলেটিভ, জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ। আপনারা আজকে তাকিয়ে দেখেন, সংসদ ভবনে তারা প্রথম আঘাত করলো, প্রত্যেকটা এমপি হোস্টেল তারা তালা ভেঙে চুরি করলো, লুটপাট করলো, তারপর সমস্ত লুটপাট করে নিয়ে গেল। গণভবন সেটাকে আক্রমণ করলো। এরপর আপনারা যান উচ্চ আদালত, চিফ জাস্টিসের বাড়ি এবং জজ সাহেবদের আক্রমণ করা, লাঠি সোটা অস্ত্র নিয়ে ছাত্র নামধারী সেই সমন্বয়ক তাদের নেতৃত্বে চিফ জাস্টিসকে পদত্যাগ করতে হবে, প্রত্যেক মানুষের আত্মসম্মান বোধ থাকে, তিনি পদত্যাগ করলেন। অর্থাৎ সংসদ ভবন, আইনসভার আক্রমণ, এরপরে জুডিশিয়ারিতে আক্রমণ, তারপরে আজকে আপনাদের সরকারি কর্মকর্তা কর্মচারী 3 জন সাবেক প্রিন্সিপাল সেক্রেটারিকে গ্রেপ্তার করে রাখা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া। 25 জন সচিব অথবা এডিশনাল সেক্রেটারি এদের বিরুদ্ধে মামলা এবং তার উপর ওএসডি করা, চাকরিচ্যুত করা। আইন শৃঙ্খলা কিভাবে থাকবে? প্রায় 3000 উপর পুলিশ হত্যা এবং তাদের গুম করে ফেলা হয়েছে। 450 থানা আগুন দিয়ে পোড়ানো হয়েছে, অস্ত্র লুটপাট করা হয়েছে। আনসার তারা দাবি নিয়ে এসেছিল, অনেকের তো প্রায় 40 জনের মতো তাদের খবরই নেই, তারা বেঁচে আছে মারা গেছে তাও কেউ বলতে পারে না, তাদের উপর হামলা। আমি একটা প্রশ্ন করি, জুলাই মাসের 7 তারিখ থেকে ছাত্ররা আন্দোলন করছে, তারা তো মাসব্যাপী আন্দোলন করছিল। যখন তারা রাস্তায় বসেছে, পুলিশ তো তাদের হামলা করেনি, সাউন্ড গ্রেনেড মারেনি, তাদের উপর কোনো আক্রমণও করেনি, বরং তারা মিছিল করেছে, পুলিশ সরে গেছে। বঙ্গভবনে যেতে চেয়েছে, পুলিশ সাহায্য করেছে। তারপর ছাত্র হত্যা অভিযোগ আনা হলো, আবু সাইদের কথাই চিন্তা করেন, বলা হলো শহীদ হয়েছে। আবু সাইদ কি পুলিশের গুলিতে মারা গিয়েছিল? একটা ভিডিও দেখানো হয়েছিল, প্রযুক্তির যুগ, তাছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অনেক কিছু তৈরি করা যায়। সেখানে দেখা গেলো সে বুক পেতে দিল আর তাকে গুলি করা হলো। অতগুলি গুলি করার পরে তার ওই শরীর থেকে তো এখনো রক্ত ঝরেনি, তাকে সেখানে টেনে নিয়ে যাওয়া হলো। কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? তাকে কি হাসপাতালে নেওয়া হয়েছিল? কেউ যদি গুলিবিদ্ধ হয় তাকে সাথে সাথে হাসপাতালে নিতে হয়, চিকিৎসা করতে হয়, বুলেট বের করে সে যাতে বাঁচে সেই চেষ্টা করা হয়। ওই তাকে তো হাসপাতালে নেয়নি। 2টা, 2:30, 3টার দিকে গুলি লাগলো, রাত 8টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং হাসপাতালে মুমূর্ষ অবস্থায় সে মৃত্যুবরণ করলো। পোস্টমর্টমেও আসলো যে না, তার গুলিতে না, মাথার পেছনে আঘাত লাগা। আরেকটা ভিডিও বেরিয়েছিল, আপনারা দেখেছেন, ওরা যখন পুলিশকে আক্রমণ করছে, এই অবস্থায় হাতে লাঠি নিয়ে পুলিশকে ধাওয়া দিচ্ছে আর পিছন থেকে সবাই ঢিল মারছে। ওই ঢিল তার মাথার পিছনে লাগলো, হাসে সাথে সাথে হাত দিল। তার কাজে এই যে একটা বলতে গেলে আন্দোলনটাকে সামনে তোলার জন্য লাশ ফেলো, এটাই ছিল তাদের নীতি। এবং সেটা করতে যে একটা জীবন্ত মানুষকে নিয়ে মেরে তারপর তাকে নিয়ে আবার ছবি তুলে সারা দেশের মানুষকে বিভ্রান্ত করা হলো। আমার এখানে একটা প্রশ্ন, এবং যেটা আমি চাই যেটা হোক, যখন মাত্র 6 জন মারা গেছে, সঙ্গে সঙ্গে আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম, যাতে করে তদন্ত হয়। কারণ দাবি করতে হয়নি, কারণ আমি চাইনি এভাবে লাশ পড়ুক, সেজন্য আমি করেছিলাম। কিন্তু ফলাফলটা কি হলো? এই আমাদের সুদখোর স্বনামধন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুদখোর যখন ক্ষমতা দখল করলো, জুডিশিয়াল কমিটি সেই তদন্ত বন্ধ করে দিল। কেন বন্ধ করলো? সেটাকে আমার বড় প্রশ্ন, কেন এভাবে বন্ধ করা হলো? আপনারাও এই কথাটা যাদের কাছে তুলে ধরতে পারেন। মুগ্ধ মারা গেছে, সেখানে পুলিশের সাথে তো কোনো সংঘাত ছিল না, সে ছিল তাদের মিছিলের ভিতরে।
একটা মাত্র গুলি তাকে, সে মারা গেল। পুলিশ দূর থেকে যদি গুলি করতো তাহলে ওরকম একটা বুলেট একজনের গায়ে লাগার তো কথা না, আরো তো ইনজুরি হওয়ার কথা ছিল, তা তো হয়নি। যখন এই ছাত্র আন্দোলন করলো দীর্ঘদিন, আমরা তো কিছুই বলিনি, পুলিশ তো কিছুই বলেনি। কিন্তু আজকে ফ্যাসিবাদে আমাদেরকে বলা হয়, কিন্তু আজকে যখন আপনারা দেখেন মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করতে গেল, তাদের উপরে পুলিশ হামলা, সাউন্ড গ্রেনেড, তাদেরকে আক্রমণ করা হলো। ছাত্ররা যখন বয়স বাড়ানো নিয়ে আন্দোলন করলো, তাদের উপরে হামলা করা হলো, সেখানে ছাত্র মারা গেল। গার্মেন্টস শ্রমিকরা তাদের মজুরি বৃদ্ধির জন্য রাস্তায় দাঁড়াতে পারলো না, সাথে সাথে তাদের উপর হামলা করলো পুলিশ এবং এই ইউনুস গভর্নমেন্ট, এবং সাথে সাথে সেখানে 2 জন শ্রমিক মারা গেল। এখন পর্যন্ত যে কেউ রাস্তা নামে। এমনকি আপনারা দেখেছেন যে এই যে আপনার সেই কৃষ্ণের মানে নেতৃত্বে যখন আমাদের সংখ্যালঘু সম্প্রদায় তারা যখন মিছিল করলো, তাদের আক্রমণ এবং তাকে গ্রেপ্তার করা হলো, তার জন্য কোনো আইনজীবী দাঁড়াতে পারবে না। আইনজীবীর উপর হামলা এবং পিটিয়ে হত্যা করা হলো এবং আরেকজনের মাথায় আঘাত করে কোপানো হলো। তাহলে ফ্যাসিবাদী কে? আইনের শাসন নাই, মানুষের জীবন নিরাপত্তা নাই, কেউ তাদের দাবি নিয়ে রাস্তা নামাতে পারবে না, সঙ্গে সঙ্গে তাদের উপর আক্রমণ। কই, আমি তো ছাত্রদের উপরে কোনো আক্রমণ করতে দেইনি পুলিশকে। দীর্ঘদিন তারা যে রাস্তায় বসেছিল, পুলিশ তো তাদের কিছু বলেনি। যখন তারা পুলিশকে আক্রমণ করলো, অগ্নিসংযোগ শুরু করলো, যখন মানুষ হত্যা শুরু করলো, তখনই তো সংঘাত। তারা পুলিশ মেরে তাদের পা বেঁধে ঝুলাচ্ছে, আর পুলিশ বসে বসে দেখবে। আমি আমার গণভবনে করতো, সে একজন কনস্টেবল, যে পাইলট ছিল, মোটরসাইকেলের আগে দেখতো ওই যাত্রা বাড়িতে তাকে ঘরের ভিতরে আগুন দিয়ে পুড়িয়ে মারা হলো, ছেলেকে পায় না দেখে মাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে, অথবা আর এক মাকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। ফ্যাসিস্ট কে? খুনি কে? গণহত্যাকারী কে? আওয়ামী লীগের আমলে, আমার আমলে তো এরকম ঘটনা ঘটেনি। হ্যাঁ, আমি জঙ্গি দমন করেছি, জঙ্গিদের ধরেছি, সন্ত্রাসীদের ধরেছি, যারা মানুষ হত্যা করেছে তাদের ধরেছি, আমি যুদ্ধ অপরাধীদের বিচার করেছি, যারা গণহত্যা করে 71-এ তাদের বিচার করেছি, যারা ভিকটিম, যারা তখন বিচার পায়নি তাদের ন্যায় বিচার আমরা দিয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারী যাদেরকে স্বাধীন করাটাই কি অপরাধ? আজকে আমাদের সংবিধান বদলে দেবে, সংস্কার করবে, ইতিহাস বদলে দেবে, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলবে এবং বঙ্গবন্ধু বাংলাদেশ পেয়েছে কথা বলা, তাকে অপমান করা আর 32 নম্বর পুড়িয়ে সরকার করে দেওয়া। তারা কি ভেবেছে কি এরকম তো ওই জিয়াউর রহমান ক্ষমতা এসে করেছিল, সে নাম তো বুঝতে পারেনি, পারবেও না। কিন্তু যারা আজকে এই ধরনের অন্যায় অপকর্ম করে বেড়াচ্ছে, একদিন তাদের নামই ইতিহাসে আস্থা করে যাবে, এটাই হচ্ছে বাস্তবতা। আর আজকে আমাদের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, আমরা রাস্তায় নামতে পারবো না, আওয়ামী লীগ নামতে পারবে না কেন? আরে এখানে বহু সমন্বয়ক আছে যারা ছাত্রলীগে এসে যোগদান করেছিল, পরে না তারা ওই জামাত শিবিরের কাছে বা ইউনুসের টাকার কাছে বিক্রি হয়েছে। যারা বেচা খেয়ে এখন তারা নীতির কথা শোনায়, তাদের আর যাই হোক নেতৃত্ব দেওয়ার মতো ওই যোগ্যতা থাকে না। যারা অর্থের কাছে নিজেদেরকে বিক্রি করে ফেলেছে তাদের কোনো ন্যায় থাকে না, এবং এটাই নাই। হয়তো ছাত্রলীগের সাথে বিক্রি করেছে, ছাত্রলীগকে তারা মানে ব্যান করে, কি অধিকার দিয়ে ব্যান করার? জনগণের ম্যান্ডেট নিয়ে তো ক্ষমতা আসেনি, সংবিধান মোতাবেক তো ক্ষমতা আসে, বরং
সংবিধান লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। স্বাধীনতা পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই সংবিধান প্রণয়ন করেছেন। এই সংবিধানের সঙ্গীদের কথা অনেকেই বারবার এটাকে কত বিক্ষত করার চেষ্টা করেছে, কিন্তু আবার আমরা সেই সংবিধান ৭২ সালের সংবিধান প্রবর্তন করেছি। এখন আবার তারা হাত দিতে চাচ্ছে। সংবিধানে হাত দিলে একটা রাষ্ট্রের থাকেটা কি? তাদের কে এই অধিকারটা দিল? আমি ইউনূস সাহেবকে চ্যালেঞ্জ দিচ্ছি, তার যদি এই সংবিধান সংশোধন করতে হয় তো সে ভোটে যাক, নিজের দাঁড়াক ইলেকশনে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসে দেখাক যে হ্যাঁ জনগণের ম্যান্ডেট তার আছে। সেই যোগ্যতা তার নাই। ২০০৭ সালে চেষ্টা করেছিল দল গড়তেই ব্যর্থ হয়েছিল। আর সেই ব্যর্থতার প্রতিশোধ নিল ২০২৪ সালে, যাই না কোন দেশে দালালি করে এসে হাজার হাজার কোটি টাকা মেরে সেই গ্রামীণ ব্যাংকে গরিবদের ক্ষুদ্র ঋণ দিয়ে তাদের কাছে মোটা অঙ্কের সুদ খাওয়া, আর সমস্ত টাকা বিদেশে পাচার করা, গ্রামীণ ফোনের টাকা পাচার করা, এবং এসব করেই তো তার অর্থ সম্পদ। আজকে গুলশানের ৯ কোটি টাকার ফ্ল্যাট, পূর্বাঞ্চলে ৬৮ একর জমি, ফ্রান্সে ফ্ল্যাট, আমেরিকায় এত সম্পদ আসে কোত্থেকে? ক্ষমতা আসার পরে আজকে কি শুরু করেছে তারা? আওয়ামী লীগের নেতা কর্মীর কি অপরাধ? অথচ ইউনূসের বিরুদ্ধে তার দুর্নীতির কারণে, মানি লন্ডারিং কারণে এবং লেবারদের টাকা, তারই কোম্পানির শ্রমিকদের টাকা মেরে খেয়েছে, তার জন্য তার বিচার হয়েছে, ৬ মাসের সাজা হয়েছে। শ্রমিক আদালতে শ্রমিকদের করা মামলায় যে ব্যক্তি সাজাপ্রাপ্ত আসামি, সে আজকে বাংলাদেশের ক্ষমতায়। তার উপর দুর্নীতির মামলা ছিল তার বিরুদ্ধে ৫টা। ক্ষমতা আসার সাথে সাথে প্রথম কাজ কি? সেই মামলাগুলি সরিয়ে দেওয়া, প্রত্যাহার করে দেওয়া। ৬৬৬ কোটি টাকা তার কাছে কোম্পানি এবং তার ব্যক্তিগত সব মিলে তার কাছে তার কর বাকি, তার বিরুদ্ধে মামলা হয়েছে। সেই কর আদায়ের মামলার রায় হওয়ার কথা ছিল ৬ আগস্ট, সেটি হচ্ছে ৫ই আগস্ট। এমন ঘটনা ঘটিয়েছে যেন মানে আমরা ক্ষমতা থেকে সরে যেতে পারি আর সে ক্ষমতা দখল করতে পারি। এটা ঠিক। আমি গণভবন চলে এসেছিলাম। আমি চাইনি যে আরো লাশ পড়ুক, আমি চাইনি এদেশে গৃহযুদ্ধ বাঁধুক, আমি চাইনি এদেশের মানুষের রক্ত ছড়ুক। ভেবেছিলাম যে আমি চলে গেলে যদি শান্তি আসে আসুক। আসলে তাদের উদ্দেশ্যটা কি ছিল? ১৫ই আগস্ট আমরা ২টা বোন বিদেশে ছিলাম, মারতে পারিনি। আমাদের ২ বোনকে আবার হত্যা করবে, এটাই ছিল তাদের প্ল্যান। সেটা বেশি দূর যেতাম না। সে ১৫ই আগস্ট এক খুনি, সে তার ইন্টারভিউতেই বলে দিয়েছে। এবং এই ইউনূস এসে ক্ষমতায় সে কি করেছে? এই সমস্ত খুনি, জঙ্গি, সন্ত্রাসী তাদের নিয়েই এর চলা। সেকে মুক্তি দিয়েছে, জেলখানা খালি। এমনকি জেল ভেঙেও তো জঙ্গিদের বের করে নিয়ে এসেছে। আজকের বাংলাদেশ কি? বাংলাদেশ জঙ্গিদের বাংলাদেশ, সন্ত্রাসীদের বাংলাদেশ। আর আওয়ামী লীগ আমলে বাংলাদেশ কি ছিল? উন্নয়নের রোল মডেল, উন্নয়নের বিস্ময়। তাহলে ফ্যাসিবাদকে, গণহত্যাকারীকে, বাংলাদেশের শত্রুকে, আজকে যে সমস্ত ছেলেরা কথায় কথায় আওয়ামী লীগের শাস্তি চায়, শেখ হাসিনার শাস্তি চায়, তাদেরকে আমি এই কথাটাই বলতে চাই, তাদের জন্ম কবে? তারা কি ৭১ সাল দেখেছে? দেখেনি। তাদের সে অভিজ্ঞতা নাই। আওয়ামী লীগের ১৫ বছর ৭ মাস ক্ষমতায় তারা খুব শান্তিতে লেখাপড়া করার সুযোগ পেয়েছে, শান্তিতে থাকার সুযোগ পেয়েছে। ডিজিটাল বাংলাদেশ করেছিলাম বলে কম্পিউটার শিক্ষা পেয়েছে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করা শিখেছে। আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে, শেখ হাসিনা ক্ষমতা আসার আগে কিন্তু বাংলাদেশে এগুলি ছিল না। এটাও বোধহয় তারা জানে না।
কারণ 20 বছর 25 বছর ছেলেদের তো মনে রাখাও কথা না। তাদেরকে বলবো এখন তো ইউটিউব বিশাল যুগ, গুগল সার্চ করো, দেখুক 96 সালের আগে বাংলাদেশ কেমন ছিল, কি দুরবস্থা ছিল। কিছুটা 5 বছর উন্নত করেছিলাম, এরপর আবার 2008 সালের আগে 9 সালে আমরা সরকার গঠন করি, তার আগে বাংলাদেশের কি অবস্থা ছিল। আজকে যে বাংলাদেশ দেখে এই বাংলাদেশ ছিল না, সেজন্য এত বড় বড় কথা বলার সুযোগ পাই। ছেলে মেয়েদেরকে এত বেয়াদব বানিয়েছে ইউনুস এসে, ছোট ছোট শিশুরা শিক্ষকদের গলায় জুতোর মালা পরায়, তাদেরকে গাছের সাথে বাঁধে তাদের জোর করে সিগনেচার করায়, পদত্যাগ করায়। এইরকম চরম বেয়াদবি তাদের শিখিয়েছে, এর ফলাফল নিজেই পাবে। কাজে আজকে আমাদের কথা একটাই, যে একে তো চাল ডাল তেল লবণ সমস্ত জিনিসের দাম বেড়েছে। পারিবারিক কার্ডে এখন নাকি চাল নাই, 20 লক্ষ মেট্রিক টন চাল আমি রেখে এসেছি। 26 বিলিয়ন ডলার আমার রিজার্ভে ছিল, গেল কোথায় টাকা পয়সা? আমি জুন মাসের 30 তারিখে 7,97,000 কোটি টাকা বাজেট দিয়ে এসেছি, টাকাগুলি কোথায় গেল? আমার উন্নয়ন প্রকল্প একে একে সব বাদ, যে কাজগুলি চলমান ছিল সেগুলি বন্ধ, সেটা অর্থগুলি কোথায় গেল? দারিদ্রদের জন্য আমি যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা চালু করেছিলাম, সেগুলি কেন বন্ধ? প্রতি দারিদ্রের আমি 5.1 নামিয়েছিলাম। মানুষের তো খাবার কষ্ট ছিল না, আজকে কেন বাংলাদেশের মানুষ ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাবে? ওই আওয়ামী লীগ আমলে তো দেশে কোনো দুর্ভিক্ষ ছিল না। 15 বছর তো কোনো দুর্ভিক্ষ এই 15 বছর 7 মাসে হয়নি। জুলাই মাস পর্যন্ত বা আগস্ট মাস পর্যন্ত, 5 আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী ছিল। আজকে বাংলাদেশকে কেন এইভাবে ধ্বংস করছে, সে জবাব দিতে হবে তাকে একদিন। যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের হয়রানি, পুলিশ সত্তা এবং হয়রানি, এগুলি সমস্ত বন্ধ করতে হবে। এমনকি সামরিক অফিসাররা যারা একসময় চাকরি করে যাচ্ছে, অবসরপ্রাপ্ত বা চাকরিরত, তাদের বিরুদ্ধে এদের খর্বহস্ত, তাদের কারো পাসপোর্ট বাতিল, তাদের উপর মামলা, নির্যাতন কেন তাদের উপর করবে? স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা যাদের দায়িত্ব, আজকে তাদের উপর হামলা। বিডিআর এর ঘটনায় যারা সেনা অফিসারদের হত্যা করেছে, আজকে তাদের মুক্তি দিয়ে দিয়েছে। প্রত্যেকটা আসামিকে পরীক্ষা করে তারপর তদন্ত করে তো এই বিচার হয়েছিল। অর্থাৎ সারা বাংলাদেশটাকে একটা অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত করেছে। যে সমস্ত দ্রব্যমূল্য দাম যখন বেড়েছে, তখন আবার মরার উপর খাড়াগা, কি সবকিছু উপরে তারা কি করেছে, ভ্যাট বসিয়েছে। নিজে ট্যাক্স দেবেন না, 666 কোটি টাকা মামলা সরিয়ে দিলেন, ট্যাক্স দিলেন না। আবার গ্রামীণ ব্যাংকের ইউনুসের কি? গ্রামীণ ব্যাংক তো সরকারি ব্যাংক ছিল। এই গ্রামীণ ব্যাংকে আমি প্রধানমন্ত্রী থাকতে 98 সালে 400 কোটি টাকা দিয়েছিলাম, গেল কোথায় সে টাকা? আজকে সেখানে গ্রামীণ ব্যাংকের শেয়ার সে বাতিল করে দিয়ে, যেটা জনগণের সম্পদ ছিল সে কুক্ষিগত করার চেষ্টা করছে। লজ্জা সব থাকা উচিত যে আমাদের সন্তানদের পর্যন্ত তারাই করে। আমি আরেকটা কথা বলি, আজকে যারা উপদেষ্টা এবং ইউনুস, তার ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা আছে, তাদের কার কত সম্পদ আছে তার হিসাব দিতে হবে। যত উপদেষ্টা আছে তাদের নিজেদের এবং পরিবার পরিজন, তাদের সম্পদের হিসাব দিতে হবে। ওই সামান্য একটা লম্বা লম্বা কথা বলে যারা, তাদের এবং বাপ মা সবার সম্পদের হিসাব দিতে হবে। তো কত টাকা নিয়েছেন, জনগণের টাকা জনগণকে ফিরে দিতে হবে, তাদের সমস্ত হিসাব বের করবেন।
আর আপনারা যারা আছেন এখন আমার সঙ্গে যুক্ত, প্রত্যেকে আপনারা বলবো কোথায় কতজনকে হত্যা করা হয়েছে, কার কতজন ঘর বাড়ি ধ্বংস করা হয়েছে, আত্ম পরিবার পরিজনের উপরে কত অত্যাচার করা হয়েছে, সমস্ত তালিকা করতে হবে। আজকে আমরা মামলা করতে পারি না, থানায় মামলা নেয় না, কিন্তু এই দিন থাকবে না, দিন আসবে, এবং সেদিন বেশি দূরে না। তাদের পাপের ভার পূর্ণ হয়ে গেছে, ওই ইউনুসের পাপের ভার পূর্ণ হয়েছে, তার সাথে তার যা দোষরা আছে আর চেলাচামুন্ডারা আছে সবগুলির বিচার বাংলার মাটিতে একদিন হবেই হবে ইনশাল্লাহ। এটা আমি বলে দিচ্ছি, আমি যখন বেঁচে গেছি তখন নিশ্চয়ই এর একটা দিন হবেই, কারণ 21 আগস্ট বেঁচে গিয়েছিলাম, বিচার